ওয়েলকাম টু মগজাস্ত্র। অনেকদিন পর তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসতে চলেছি। আমি এবার যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে এবিটিএ 2025-এর ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের সলিউশন। আমি প্রথম এবিটিএর ফার্স্ট যে পেজ সেখান থেকে আমি সলিউশন শুরু করবো এবং আমি শুরু করবো ম্যাথামেটিক্স দিয়ে। মানে ফিজিক্যাল সায়েন্সের যে ম্যাথামেটিক্সগুলো আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 ধরনের ম্যাথামেটিক্সেরই প্রত্যেকটা পেজের সবগুলো আমি তোমাদের সলভ করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম ফিজিক্যাল সায়েন্সের পেজ আছে, পেজ নাম্বার 32, 33, 34, 35। সেখানে একের 2 নম্বর কোশ্চেনটা, একের দাগে 2 নম্বর কোশ্চেন 1.2 কোশ্চেনটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস দ্রবকের মান কত। এটা একটা বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ কি? কারণ সার্বজনীন গ্যাস দ্রবককে আমরা কি দিয়ে ডিনোট করি? সার্বজনীন গ্যাস দ্রবককে আমরা আর দিয়ে ডিনোট করি। আর এটা কিন্তু এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন আমাদের আসবেই, আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, ধরে নিতেই পারি এখান থেকে আমাদের একটা কোশ্চেন আমরা পাবোই। আচ্ছা, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখান থেকে পিভি আমরা যদি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই সমীকরণটা লক্ষ্য করি, এখান থেকে আমরা আর যেখানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, পি হচ্ছে প্রেসার মানে চাপ, ভি হচ্ছে ভলিউম মানে আয়তন, এন হচ্ছে মোল এবং টি হচ্ছে উষ্ণতা কেলভিন। হলো? তাহলে এখান থেকে আমি বলতে পারি আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি। এইখান থেকে আমরা এর এর মান বার করতে পারি লিটার অ্যাটমসফিয়ারে। মানে এই কোশ্চেনে লিটার অ্যাটমসফিয়ারে চেয়েছে, কিন্তু আমি তোমাদের বলছি এটা তোমরা 3 কি 4 ধরনের মান চাইতে পারে। এক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে, এক হচ্ছে এসআইএ, এক হচ্ছে সিজিএস এবং এক হচ্ছে ক্যালোরি এককে। 4টে মানই তোমরা জেনে রাখবে। তাহলে প্রথমে এর উত্তরটা দিয়ে দিই। এল অ্যাট এটিএম লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান কত? এর মান হচ্ছে 0.082 লিটার এটিএম। দেখো লিটার অ্যাটমসফিয়ার, লিটার হচ্ছে তোমার ভলিউমের ইয়ে, তোমার মানে ভলিউমের একক, এবং তোমার চাপ ইয়ে হচ্ছে এটিএম হচ্ছে চাপের একক, বাই এনের একক হচ্ছে মোল মানে মোল ইনভার্স, এবং টি এর একক হচ্ছে কেলভিন ইনভার্স। এটা হচ্ছে আমার লিটার এটিএম এ আর এর মান। এছাড়াও আমার কাছে আসতে পারে কিসের এছাড়াও আমি আমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে এসআইএ তে আর এর মান কি হবে? এসআই তে আর এর মান হবে 8.314 জুল পার মোল। পার মোল মানে মোল ইনভার্স লিখছি, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। হলো? এছাড়া যেটা দিতে পারে সেটা হচ্ছে আমার সিজিএসএ। সিজিএসএ আর এর মান কোনো না কোনো পেজে এই এক কোশ্চেনটা পাবে, মানে প্রতিটা পেজেই কোনো স্কুল এসআইতে, কোনো স্কুল সিজিএসএ, কোনো স্কুল লিটার অ্যাটমসফিয়ারে এর মান চাইবে। 8.314 ইন্টু 10⁻, এটা সিম্পল, একটা মনে রাখে দ্বিতীয়টা মনে রাখে, এখন 10⁻7 আর্গ ইজ ইকুয়াল টু 1 জুল, 7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স মানে পার মোল পার কেলভিন। এছাড়া যেটা দিতে পারে সেটা হচ্ছে আমার ক্যালোরি এককে। এটাও জেনে রাখো, ক্যালোরি এককে আর এর মান বই খুঁটিয়ে পড়তে হবে, নয়তো কিন্তু উচ্চ মাধ্যমিকে কিন্তু ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন কমন পাওয়া মুশকিল আছে। কারণ বিগত 2-3 বছরের কোশ্চেন আমরা দেখে বুঝতে পারছি যে কোশ্চেন কিন্তু খুব একটা সহজ সরল দিচ্ছে না। 1.987 ইন্টু 987 ক্যালোরি পার মোল পার কেলভিন। আচ্ছা, আমরা আমরা যে এই মানটা বেরিয়েছে, এই মানটা যারা খুব প্রথম সারির ছেলে তারা কিন্তু শুধু অ্যান্সারটা লিখে দেবে না, তার সঙ্গে তারা বারও করে দিয়ে আসবে এই কীভাবে এটা 0.082 এলো। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। এল মানে লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান বেরোবে আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি থেকে। আমি দেখাচ্ছি, এখানে প্রেশার হবে আমার 1 এটিএম, এখানে পিভি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু পিভি বাই টি, প্রেশার হবে 1 এটিএম
আচ্ছা, ভলিউম হবে 22.4 লিটার বাই মোল সব জায়গাতেই হবে 1 মোল, আর ইয়ে সব জায়গাতে হবে 273 কেলভিন, মানে হর সব জায়গাতেই কিন্তু যে কোনো এককে বার করা হরের মান কিন্তু 1 × 273 আসবে, শুধু উপরের লবের অংশটা চেঞ্জ করতে হবে। তাহলে এটা আসবে, এটা এটা তুমি ক্যালকুলেট করে পাবে 0.082 এল এটিএম লিটার এটিএম পার মোল পার কেলভিন। আচ্ছা, এবার যদি আমি এসআইও দেখিয়ে দিই, সিজিএসও দেখিয়ে দিই। এসআইতে যেরকম কী করে বার করব, সেম আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি। তাহলে এখানে তো হর নিয়ে কোনো চিন্তা নেই, কারণ হর সবসময় 1 × 273। এখানে লব কত হবে? লব হবে 1.01325 ইন্টু 10⁵ পাস্কেল, পিএ ফর পাস্কেল। আচ্ছা, ভলিউম হবে কি 22.4 22.4 ইন্টু 10⁻³ সিসি ছিল, মানে লিটার ছিল, সেটা মিটার কিউবে কনভার্ট করলাম, ডিভাইডেড বাই, তলাতে আমি বলেছি হর সব জায়গাতেই সেম হবে, ডিভাইডেড বাই 1 মোল ইন্টু 273। এটা আমরা হিসাব করে পাবো 8.314 জুল পার মোল পার কেলভিন। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার কি, এবার সিজিএসে আমরা কি আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি। কোনো ক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু আর এর মান নির্ণয় করতে দিতে পারে, এবং অবশ্যই আর এর কিন্তু মাত্রাটা অবশ্যই জেনে নেবে, ঠিক আছে। আচ্ছা, কোনো একটা স্কুলের কোশ্চেনে আশা করি আর এর মাত্রা পাবো, সেখানে আর এর মাত্রাটা আমি আলোচনা করে দেবো। আচ্ছা, এটা কি হবে, আমার এটা ছিল পাস্কেল, এটাকে ডাইন করব। আচ্ছা, 1 সেম হবে 1.01325 ইন্টু 10⁶ পাস্কেল হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 22,400 সিসি সেন্টিমিটার কিউব, তলাটা তো সেম বলেছি 1 × 1 মোল ইন্টু 273, দ্যাট ইজ এটা করে আসছে 8.314 ইন্টু 10⁻7 জুল, সরি আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্ন সমাধান করে ফেললাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সেকেন্ড কোশ্চেন দেখো, ঠিক আছে, 1.3, তারপরে কোশ্চেন, কত মোল H2 এর সাথে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হবে। আচ্ছা, এখানে স্টিম মানে কিন্তু জল, এখানে স্টিম কথাটা মানে হচ্ছে জল। আচ্ছা, তাহলে এটা খুব সিম্পল, আমরা শুধু যদি জলের বিক্রিয়াটা লিখতে পারি, কীভাবে জল উৎপন্ন হয়, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের কোন অনুপাতে বিক্রিয়া করে জল উৎপন্ন হয়, সেটা করলেই হয়ে যাবে। যেমন আমরা জানি 2H2 প্লাস O2 ইজ ইকুয়াল টু 2H2O, উভমুখী বিক্রিয়া, ওই জন্য এরকমভাবে দিলে সুবিধা হবে, 2H2O। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো কি বলেছে, আমি এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো 2 মোল হাইড্রোজেনের সঙ্গে আর কি বিক্রিয়া করছে, 1 মোল অক্সিজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া কি পাচ্ছি, 2 মোল জল পাচ্ছি, স্টিম বা ওয়াটার, স্টিম আর ওয়াটার এক পাচ্ছি। আমাকে কি চেয়েছে, কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেন। তাহলে এখানে আমাকে বার করতে হবে কি, দাম প্রদত্ত কি আছে, প্রদত্ত হচ্ছে 2 মোল অক্সিজেন প্রদত্ত আছে, আর কত আছে, এটা 4 মোল স্টিম আমাকে পেতে হবে। তাহলে আমার কত মোল হাইড্রোজেন দরকার, ঠিক আছে। তাহলে দেখো, দেখার জিনিস লক্ষ্য করে দেখো যে 1-এর সঙ্গে 2 গুণ হয়েছে, 2 গুণ মানে 2 গুণ 1 × 2 2, আর 2 এর সঙ্গে 2 গুণ করে 4 হয়েছে, তার মানে এখানে 2 এর সঙ্গে 2 গুণ করে কত হবে,
তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করে আমরা পাবো 4, অর্থাৎ 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 4 মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেন এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? 4 মোল স্টিম বা ওয়াটার যেটা বলবে ওয়াটার উৎপন্ন হবে। আশা করি 3-এর দাগে কোশ্চেন বুঝতে পেরেছ। চলে যাই পরের প্রশ্ন। আচ্ছা, কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁻5 হলে ওই পদার্থের -5 পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এখানে একটা এরর আছে, দেখে নেবে। পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? আচ্ছা, সিম্পল কোশ্চেন। দেখো এখানে আছে কি, আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। এটা আমরা পড়েছি, যেখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো দুটো রিলেশন নিয়ে কাজ করলে আমরা একটা জানা থাকলে যেটা বার করতে পারবো। অর্থাৎ যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া থাকতো, সেখান থেকে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বার করতে পারি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বার করতে পারি। অর্থাৎ যে কোনো একটা দেওয়া থাকলে সেখান থেকে আমরা কিন্তু দ্বিতীয়টা সহজেই বার করতে পারি এই রিলেশনশিপ থেকে। তাহলে এখানে কি দেওয়া আছে? আচ্ছা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু আলফা। তাহলে কি হচ্ছে? তাহলে বিটা ইজ ইকুয়াল টু, এই দুটো রিলেশন নিয়ে যদি কাজ করি আমরা, তাহলে বিটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু আলফা ইজ ইকুয়াল টু 2 ইন্টু আলফা। আমাদের কি দেওয়া আছে এখানে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ 2 ইন্টু 10⁻⁵ ইজ ইকুয়াল টু 2 ইন্টু আলফা। এখান থেকে আমাকে কি বার করতে হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বার করতে দিয়েছে, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10⁻⁵ by 2, that is equal to 1 into 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কোনো পদার্থের দৈর্ঘ্যে 1 into 10⁵ একক বৃদ্ধি পাবে। হলো? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, চলে যাই পরের প্রশ্নে। 1-9 দেয় কোশ্চেন। আচ্ছা, এটার তো লেখা একটু অসম্ভব বলে আমি লিখতে ঠিকঠাক পারিনি। এটা হবে 92A235, মানে 92 হচ্ছে পারমাণবিক সংখ্যা আর 235 হচ্ছে কোনো মৌলের ভর সংখ্যা। আচ্ছা, এই এ একটি মৌল যার ভর সংখ্যা 92 এবং পারমাণবিক সংখ্যা 235, অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে অনলি 92, কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে 235 মাইনাস 92, মানে অলমোস্ট 143, মানে এই জন্যই এ তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে। আচ্ছা, এটা পরের কথা। তো 92A235 মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণু ভর সংখ্যা কত হবে? খুব সুন্দর প্রশ্ন। অর্থাৎ এখান থেকে আমি কি হয়েছে, এখান থেকে প্রথমে একটা আলফা বিঘটন ঘটেছে, অর্থাৎ মাইনাস আলফা একটা হয়েছে, হলো। তারপরে কিছু একটা পেয়েছি, মানে আলফা বিঘটন ঘটার পর এখানে একটা কিছু মৌল পেয়েছি। তারপর সেখান থেকে আবার দুটো বিটা বিঘটন হয়েছে, অর্থাৎ দুটো বিটা পার্টিকেল বেরিয়েছে। বিটা বিঘটন মানে দুটো বিটা পার্টিকেল বেরিয়েছে, অর্থাৎ এখানে তারপর আমি যেটা পেয়েছি সেটার কি হয়। আচ্ছা, তাহলে ধরে নিই এ থেকে আমরা বি পাবো, বি থেকে আমরা সি পাবো। এ থেকে আমরা ধরে নিই এই একটা আলফা পার্টিকেল বিঘটনের ক্ষেত্রে আমরা বি পাবো, এবং তারপর যে দুটো বিটা পার্টিকেল বিঘটন আছে সেক্ষেত্রে আমরা ধরে নিই সি পাবো। তাহলে এখানে প্রথমে বার করতে হবে কি? প্রথমে বি। আচ্ছা, আমরা জানি, দেখো এটা ইম্পর্টেন্ট, এই লাইনটা ভালো করে নোট করে লিখে রাখবে। একটা আলফা পার্টিকেল, আলফা কণা নির্গোপন মানে হচ্ছে তার মানে ওই নিউক্লিয়াসের, মানে যে ওই মৌলটি আছে, মৌলটির কেন্দ্রক বা নিউক্লিয়াস থেকে পারমাণবিক সংখ্যা 2 একক কমে যাওয়া, হলো। আচ্ছা, একটি
আলফা কণা নির্গমন অর্থাৎ মৌলটির কেন্দ্রক থেকে একটা বেরিয়েছে, তা 2 × 1 = 2 একক পারমাণবিক সংখ্যা কমে যাওয়া। অর্থাৎ হ্রাস। আচ্ছা, 2 একক পারমাণবিক সংখ্যা হ্রাস, এই কথাটা মানে কি? এই কথা মানে হচ্ছে, তার মানে একটা আলফা কণা বিঘটন মানে হচ্ছে একটা হিলিয়াম কণা বেরিয়ে যাবে। হিলিয়ামের পরমাণু সংখ্যা, হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2, প্রোটন সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এই কেন্দ্রক থেকে 2টি প্রোটন কমে যাওয়া। তাহলে একটা আলফা পার্টিকেল বেরিয়ে গেল মানে এর কেন্দ্রকে 92 ছিল, তাহলে 92 - 2 মানে কি 90। যদি দুটো বিটা পার্টিকেল আলফা পার্টিকেল বেরিয়ে যেত তাহলে কি হতো? 92 - 4 হতো। একটা মানে 2, এরকম ভাবে 2 এর গুণিতক করে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে এটা হয়ে গেল 90 হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আর এবং হলো এবার এর সঙ্গে যখন দুটো প্রোটন বেরিয়ে গেল এর সঙ্গে, তাহলে এবং 4টি 4 একক, 4টি না লিখে 4 একক লেখো, 4 একক ভর সংখ্যা হ্রাস। অর্থাৎ মানে হিলিয়াম, একটা হিলিয়াম বেরিয়ে যাওয়া মানে হিলিয়াম যদি আমি ধরি, হিলিয়ামের নিউক্লিয়াসে কি আছে? দুটো প্রোটন আছে, আর কি আছে? দুটো নিউট্রন আছে। তাহলে যে দুটো প্রোটন আর দুটো নিউট্রন মানে আলটিমেটলি কত হলো? আলটিমেটলি একটা হিলিয়াম বেরিয়ে যাওয়া মানে শুধু পি সংখ্যা কমলো, পারমাণবিক সংখ্যা কমলো 2, কিন্তু একটা আলফা কণা বেরোনোর জন্য পারমাণবিক সংখ্যা কমলো 2, কিন্তু ভর সংখ্যা কত কমলো? 2 + 2 4, অর্থাৎ 235 ছিল, ওটা কি হয়ে গেল? 235 - 4 = 231, অর্থাৎ এটা হচ্ছে 231 হয়ে গেল। এবার আসি বিটা বিঘটনে। আচ্ছা আচ্ছা, বিটা কণা নির্গমন হওয়া মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা কিন্তু আবার 2 একক বেড়ে যাওয়া। আচ্ছা, একটি বিটা, আচ্ছা, দুটি বিটা বলেছে, দুটি বিটা কণা নির্গমন অর্থাৎ 2 × 1 = 2 একক পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হলো। অর্থাৎ 92 ছিল, তাহলে 92 সঙ্গে আবার 90 ছিল, কমে গিয়ে আলফা কণা বেরোনোর পরে 90-র সঙ্গে পারমাণবিক সংখ্যা 2 বেড়ে গেল মানে আবার এটা হয়ে গেল 92। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ভর সংখ্যা থাকবে 231। তাহলে যে নতুন মৌলটি হয়েছে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, কিন্তু তার ভর সংখ্যা হচ্ছে 231, অর্থাৎ এর তেজস্ক্রিয়তা কিন্তু কিছু হলেও কমে গেল, কারণ প্রোটন আর নিউট্রনের মধ্যে যে ডিফারেন্সটা, নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রনের মধ্যে ডিফারেন্সটা যত বেশি থাকবে তার তেজস্ক্রিয়তা তত সাংঘাতিক, তত বেশি এফেক্ট করতে পারবে। এখানে যেহেতু প্রোটন আর নিউট্রনের মধ্যে আগে ছিল 143, সেটা কমে এখন হয়ে গেল 137, অর্থাৎ আগে যেটা 143 ছিল ডিফারেন্স, সেটা কমে গেল 137, মানে হচ্ছে তোমার এখানে কিন্তু আমাদের মানে তেজস্ক্রিয়তার পরিমাণটা কিছুটা কমে যাবে। হলো, তাহলে চলো পরের প্রশ্নে। 2.4 কোশ্চেন, এসটিপিতে 22.4 লিটার আয়তন কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত? এটা তো সিম্পল কোশ্চেন। আচ্ছা, 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল। 1 মোল মানে হচ্ছে
অ্যাভোগাড্রো সংখ্যা অনুযায়ী আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন, যে কোনো, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে কোনো মৌলিক গ্যাস হোক বা যৌগিক, যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার এবং তার অণু বা পরমাণুর সংখ্যা কত হবে? 6.023 into 10⁻23T, যেটাকে আমরা বলি অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার। আশা করি এটা সবাই তোমরা জানো। অর্থাৎ যখন 22.4 লিটার আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বা যে কোনো গ্যাসের অণুর সংখ্যা হবে, তাহলে এখানে অণুর সংখ্যা হবে, কত হবে? 6.023 into 10⁻23T। সহজ প্রশ্ন একদম, এরকম ধরনের প্রশ্ন মাধ্যমিক আসতেই পারে। আচ্ছা, 3.2 এর অর, এটাকে একটা ভালোই কোশ্চেন। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সিসি, স্থির চাপে কোন উষ্ণতায় ওই গ্যাসের আয়তন তার দুগুণ হবে। অর্থাৎ 500 সিসি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত আছে? 500 সিসি আছে। আমাকে কি বার করতে হবে? এই টেম্পারেচারটা বার করতে হবে, তার আয়তন কত হবে? মানে 500 দ্বিগুণ, অর্থাৎ 1000 সিসি। আচ্ছা, তাহলে আমাদের এই ধরনের অঙ্ক করার জন্য প্রথমে আমাদের যে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এগুলো ভালো করে জানতে হবে। তাতে কেন জানতে হবে? কারণ এখানে একটা করে কিওয়ার্ড থাকবে, যে এখানে যে কিওয়ার্ডটা হচ্ছে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো অঙ্কটা কোন সূত্র হবে। এখানে হচ্ছে যেহেতু ভর, নির্দিষ্ট ভর, অর্থাৎ ভর মানে হচ্ছে তোমার আমার যেহেতু এবং স্থির চাপ, ভরের থেকেও স্থির চাপটা হচ্ছে বেশি কিওয়ার্ড। স্থির চাপ মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। পি কনস্ট্যান্ট কখন হবে? পি কনস্ট্যান্ট হয় মানে হচ্ছে আমরা ইউজ করব চার্লসের সূত্র। হলো? আচ্ছা, চার্লস সূত্র কি? V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। আচ্ছা, এটা মনে রাখবে, সব ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের টেম্পারেচারকে আমরা সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করতে হবে। আচ্ছা, তা 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 27 প্লাস 273, তো 273 অ্যাড করতে হবে সেন্টিগ্রেডের সঙ্গে, তাহলে কেলভিন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 300 কেলভিন। অর্থাৎ 300 কেলভিন টেম্পারেচারে আমার, বা 27 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার আয়তন হচ্ছে 500 সিসি। তাহলে আমার অন্তিম আয়তন, তার মানে কি V1 তাহলে কত? V1 ইজ ইকুয়াল টু 500, T1 ইজ ইকুয়াল টু 300, V2 ইজ ইকুয়াল টু 1000। আমাকে বার করতে হবে T2, বার করতে হবে। সিম্পল অঙ্ক একদম। তাহলে V1/T1, এটা চার্লসের সূত্র, ইজ ইকুয়াল টু V2/T2। তাহলে কি হচ্ছে? তাহলে বার করি এখান থেকে। তাহলে এখান থেকে আমরা V1 500/300 ইজ ইকুয়াল টু 1000/T2। তো T2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 500 সঙ্গে 1000 কেটে 2 করে দাও, তাহলে T2 ইজ ইকুয়াল টু 300 ইন্টু 2 মানে 600 কেলভিন। যদি এটাকে আমি টেম্পারেচারে করি, মানে সেন্টিগ্রেডে করি, তাহলে 600 কেলভিন মাইনাস 273 করলে কত আসছে? 327 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেবে দেখো, 327 ডিগ্রিতে যার আয়তন 500 সিসি, তাকে আরও 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ালে তবে সেটা বেড়ে হবে 1000 সিসি। আশা করি বুঝতে পেরেছো। চলো চলে যাই 4 দিকের প্রশ্ন, অর্থাৎ 3 নম্বরে। আচ্ছা, যে উষ্ণতায় 4.1 এর অর, যে উষ্ণতায় 28 গ্রাম N2 গ্যাসের আয়তন 2.46 ATM
আয়তন N2 গ্যাসের আয়তন 2.46 ATM চাপে 10 লিটার হবে, সেই উষ্ণতাটি নির্ণয় করো। যে উষ্ণতায় 28 গ্রাম N2 গ্যাসের আয়তন 2.46 ATM চাপে 10 লিটার হবে, অর্থাৎ উষ্ণতা আছে আমার উষ্ণতা আমি জানি না, 28 গ্রাম আমার মানে তোমার আনা মানে ভর মানে N2 গ্যাসের ভর দেওয়া আছে 28 গ্রাম, আয়তন ভলিউম দেওয়া আছে আয়তন দেওয়া আছে 10 লিটার, আর চাপ দেওয়া হচ্ছে 2.46 মানে পি হচ্ছে 2.46, ভলিউম V1 হচ্ছে 10 লিটার, টেম্পারেচার T1 আমরা জানি না, আর মাস আমরা জানি এম হচ্ছে 28 গ্রাম। আচ্ছা, এবার কিন্তু আচ্ছা আমাদের প্রথমে বার করতে হবে N2 গ্যাসের, এখানে এই ক্ষেত্রে আমাকে প্রথমে N2 গ্যাসের এখানে টি আমাকে বার করতে হবে, তাই তো? তো এখানে আমরা কি ইউজ করব, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখান থেকে টি ইজ ইকুয়াল টু পিভি বাই আর টি ইউজ করবো, পিভি বাই এনআর ইউজ করবো, হলো? আচ্ছা, এখানে আর এর দেবো ইয়ে কি নেবো আমরা, লিটার অ্যাটমসফিয়ারে নেবো। আচ্ছা, কারণ এটিএম চাপ আছে, অর্থাৎ আমরা এখানে আর এর মান হবে লিটার এটিএম এ, কারণ আমাদের দেখো গ্যাসের আয়তন আছে লিটারে, আর এই তোমার চাপ আছে এটিএম এ, অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান দিতে হবে। এখানে যদি এসআইতে বা সিজিএসে যদি এই দুটোর মান P1 V1 এর মান থাকতো, তাহলে কিন্তু আর এর মান কিন্তু 8.314 ওই মানটা নিতে হতো। আচ্ছা, তাহলে প্রথমে আমাকে এখান থেকে কি বার করতে হবে, প্রথমে আমাকে বার করতে হবে N2 গ্যাসের আণবিক গুরুত্ব। আচ্ছা, N2 গ্যাসের, এগুলো কিন্তু সব আণবিক স্তরে গ্যাসের আয়তন, মানে মানে আণবিক ইন্দ্রিয়গত স্তরে না, এটা হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ। N2 গ্যাসের আণবিক গুরুত্ব কত, 2 ইন্টু 14, অর্থাৎ 28, অর্থাৎ 28 গ্রাম N2 মানে হচ্ছে 1 মোল N2, কারণ আমাকে এটাই হচ্ছে N। প্রথমে আমাকে 28 গ্রাম এই যে প্রদত্ত মাস যে ভর যেটা দিয়েছে, এখানে কিন্তু এম এর কোনো ব্যাপার নেই, এখানে এমটাকে আমরা কনভার্ট করব কিসে, কত মোল। এখানে যদি 14 গ্রাম হতো তাহলে মোল হতো হাফ, এখানে মোল যদি 56 গ্রাম হতো তাহলে মোল হতো 2 মোল, অর্থাৎ প্রথমে আমাকে এম কে মোলে মানে মাসকে মোলে কনভার্ট করতে হবে। আচ্ছা, ভি হচ্ছে 10 লিটার, ভি হচ্ছে 10 লিটার, পি হচ্ছে 2.46 ATM, হলো? আচ্ছা, তাহলে আর হচ্ছে 0.8 সরি 0.082 লিটার ATM পার মোল পার কেলভিন, হলো? তাহলে আমরা কি জানি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি তে টি ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি, টি ইজ ইকুয়াল টু পিভি বাই এন ইন্টু আর, অর্থাৎ পি কত, এখানে পি হচ্ছে তোমার 2.46, ভি কত, আচ্ছা 10, আর কত 0, আচ্ছা এন কত 1 মোল বেরিয়েছে, এন ইজ ইকুয়াল টু 1 মোল, তাহলে 1 ইন্টু আর কত 0.082। আচ্ছা, তাহলে এখানে আলটিমেটলি কত আসছে, সব কাটাকাটি করে আসবে তোমার এইখান থেকে এটা কেটে আসবে তোমার 30, তাহলে হচ্ছে 300 কেলভিন, অর্থাৎ 300 মাইনাস 273 ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা চেয়েছে সেই হিসাবে দেবে, হলো? চলে যায় পরের প্রশ্নে। 8.4 গ্রাম N2 উৎপন্ন করতে কত পরিমাণ NH4NO2 দরকার? এই ধরনের NH4NO2 মানে কি, এটা মানে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট, NH4NO3 হলে অ্যামোনিয়াম নাইট্রেট হতো, অ্যামোনিয়াম নাইট্রাইট, হলো? আচ্ছা, প্রথমে এই ধরনের N2 উৎপন্ন করতে হলে মানে NH4NO2 থেকে আমাকে N2 উৎপন্ন করতে হবে, এটা প্রথমে আমাকে বিক্রিয়া লিখতে হবে, তাহলে NH4NO2, এখান থেকে আমি একে যদি বিয়োজিত হয়ে N2 উৎপন্ন হবে প্লাস 2H2 উৎপন্ন হবে এবং তার সঙ্গে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে, হলো?
আচ্ছা, তার মানে এখানে আমাকে এবার এদের আণবিক ভর বার করতে হবে। অর্থাৎ নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের হচ্ছে 14, একটু আগে দেখালাম না, n = 14। আচ্ছা, হাইড্রোজেন কত? 1 × 4। আচ্ছা, এখানেই ডাইরেক্ট লিখছি, নাইট্রোজেনের 14 আণবিক ভর, প্লাস হাইড্রোজেন কটা আছে? 1 × 4, এক করে 4টে হাইড্রোজেন আছে, প্লাস নাইট্রোজেন আবার 14, প্লাস অক্সিজেন কত? 16 × 2, অর্থাৎ 14 প্লাস 4 প্লাস 14 প্লাস 32, কত হচ্ছে টোটাল? এটা হচ্ছে তোমার 28 এবং 32 64, 64 গ্রাম ধরে নাও। অর্থাৎ 64 গ্রাম NH4NO2 থেকে এবার কত গ্রাম N2 উৎপন্ন হচ্ছে? 14। এটা অন্য কালারে লিখছি, দেখো ভালো করে বুঝতে পারবে। এখানে N2 উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন 14 ইন্টু 2, যেহেতু 14 × 2 = 28, অর্থাৎ 64 গ্রাম NH4। এরকমভাবে লিখবে, না লিখে লিখলে কিন্তু নাম্বার দেবে না। NO2 বিয়োজিত হয়ে 28 গ্রাম, সরি 2 গ্রাম লিখে ফেলেছি, 28 গ্রাম N2 হয়, উৎপন্ন হয়। তাহলে কত কত কী করতে হবে? তাহলে আমাকে 8.4 গ্রাম N2 উৎপন্ন করতে হবে, উল্টো করে লিখতে হবে। তার মানে আমি 28 গ্রাম N2 পাই 64 গ্রাম NH4NO2 থেকে। কত পেতে হবে আমাকে? তাহলে 1 গ্রাম N2 পাই 64/28 গ্রাম NH4NO2 থেকে। কত নিতে হবে? 8.4 গ্রাম। তাহলে 8.4 গ্রাম N2 পাই 64 ইন্টু 8.4/28, ডিভাইড করলে এটা কত আসবে? এটা আসবে, ক্যালকুলেট করে দেখবে, 19.2 গ্রাম। অর্থাৎ 19.2 গ্রাম NH4NO2 আমাকে যদি থাকে, তাহলে সেটা বিয়োজিত হয়ে তোমার 28 গ্রাম, সরি 8.4 গ্রাম অ্যামোনিয়া দেবে, হলো, নাইট্রোজেন দেবে, হলো। চলে যাই পরের প্রশ্নে। 4.2 অর 12.26 গ্রাম KClO3 বিয়োজিত হয়ে H2তে কত আয়তন অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে? সেম ধরনের অঙ্ক এখানে। এই ধরনের অঙ্ক মানে কি? এই ধরনের অঙ্ক মানে হচ্ছে তোমার প্রথমে আমাকে ইকুয়েশন লিখতে হবে। আচ্ছা, এটা একটা খুব ফেমাস ইকুয়েশন। ইকুয়েশনটা হচ্ছে কি, 2KClO3 এটা বিয়োজিত হবে 2KCl প্লাস 3O2, হলো। আচ্ছা, এখানে কি বলেছে? 12.26 গ্রাম বিয়োজিত হয়ে কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে। আচ্ছা, প্রথমে দেখি এইখান থেকে এর তোমার আণবিক ভর কত, সেখান থেকে কত পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সেটা আগে দেখি। আচ্ছা, তাহলে KCl এর কত? K39, তাহলে 39। আচ্ছা, প্লাস ক্লোরিন কত? 35.5, Cl একটাই আছে 35.5, প্লাস অক্সিজেন কত আছে? 16, প্লাস 3 মানে 16 গুণিত 3, এটা হচ্ছে 1 মোল KCl বা 1 আয়তন KCl এর আণবিক ওজন। তার সঙ্গে 2 যেহেতু হচ্ছে 2 গুণ করব, অর্থাৎ এটা কত হচ্ছে? 2 গুণিত, এটা হচ্ছে 348 প্লাস 39 প্লাস 35, মানে এটা 39 প্লাস 35.5 প্লাস 48, এটা করে কত পাবো? এটা করে পাবো, ক্যালকুলেটারে করে দেখি, 2 গুণিত 30, 8, আচ্ছা 0.5 প্রথমে চলে এলো, 8 আর 5 13 আর 9 22, 2 হাতে 2, 4 3 7 আর 3 10, 102.5, তার মানে হচ্ছে 100, ভুল করলাম কোথাও, 0.5 হলো 8 আর 13 আর 9, 22, 2 হাতে 2, 4 3 7, 3 10 2 12, সরি এটা 12 হবে, 2 হাতে 1, 1 নামলো, 122.5, মানে হচ্ছে আমার এটা আলটিমেটলি হচ্ছে 245 গ্রাম। আচ্ছা, 245 আয়তন একক। এর থেকে আমি কি পাচ্ছি? এর থেকে অক্সিজেন ক্যালকুলেট করি 3O2, অর্থাৎ 3, আচ্ছা দেখো এটা কিন্তু
মনে মানে এই ভুলটা কিন্তু 90% ছেলে মেয়ে করে আসবে। এখানে চেয়েছে কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে। যদি বলতো কত গ্রাম, তাহলে কি করতে, তাহলে করতে এর আণবিক ওজন বার করতে 3 গুণিত 16 গুণিত 2 মানে 16 32, 32 ইন্টু 3 মানে হচ্ছে 96 গ্রাম হলো। তাহলে করতে 245 গ্রাম থেকে KClO3 বিয়োজিত হয়ে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। কিন্তু তা কিন্তু চাইনি। অঙ্কটা কোথায় কি চেয়েছে, কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে। এখানে কত আয়তন অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে 3 আয়তন। আচ্ছা 3 আয়তন, আচ্ছা 1 আয়তন অক্সিজেন মানে হচ্ছে, বা 3 আয়তন মানে ধরে নাও 3 মোল। আচ্ছা 1 মোল অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 3 মোল অক্সিজেনের আয়তন 3 ইন্টু 22.4 মানে 68 67.2 লিটার। দেখো এটা এখানে কিন্তু এই কোশ্চেনটা সবারই 2 নম্বর চলে যাওয়ার, 3 নম্বর চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সবাই কিন্তু এই গ্রাম দিয়ে করে চলে আসবে। তাহলে কি, তাহলে এবার সিম্পল হয়ে গেল। তাহলে 245 গ্রাম KClO3 থেকে কি পাচ্ছি আমরা, 67.2 লিটার আমি অক্সিজেন পাচ্ছি, আয়তন অক্সিজেন পাচ্ছি। তাহলে আমাকে কত আছে, 12.26। তাহলে 12.26 থেকে কত পাবো গ্রাম KClO3 থেকে পাবো 67.2 ইন্টু 12.26 ভাগ 245। তাহলে এটা আসছে আলটিমেটলি কত আসবে, এটা ক্যালকুলেট করে দেখি, 3.36 লিটার অক্সিজেন উৎপন্ন হবে। এই ধরনের ভুল কিন্তু একদম করে হবে না। এই ধরনের প্রশ্ন করার আগে কিন্তু ভালো করে জেনে নেবে যে কত আয়তন চেয়েছে না কত গ্রাম চেয়েছে, সেটা কিন্তু অবশ্যই জেনে নেবে। চলে যাই পরের প্রশ্ন। একটি পরিবাহীর রোধ অপর পরিবাহী রোধের দ্বিগুণ, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের মান সমান, তাদের মধ্যে তড়িৎ প্রবাহের মান কি হবে, অনুপাত কি হবে, মানে অনুপাত হবে, তড়িৎ প্রবাহের অনুপাত কি হবে। টেস্ট পেপারে একবার দেখে নিই। কত নম্বরের কোশ্চেন, 4.6 তাই না। আচ্ছা এখানে দিয়েছে তড়িৎ প্রবাহে মাত্রার অনুপাত কি, মাত্রার অনুপাত, তড়িৎ প্রবাহের এটা মান হবে না, এটা হবে মাত্রার অনুপাত কি হবে। এখানে কিন্তু ভুল লিখেছি, এই জায়গাটা হবে মাত্রার অনুপাত। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। দেখো কি বলেছে, দুটো পরিবাহী আছে, একটা পরিবাহী রোধ যদি আর হয়, আরেকটা পরিবাহী আছে যার রোধ হচ্ছে 2R, হলো 2R। এবার দুটো পরিবাহী, কিন্তু দুটো পরিবাহী এমনভাবে লাগানো আছে যাদের মধ্যে তাদের প্রান্তের বিভব প্রভেদের মান, দুই প্রান্তের বিভব প্রভেদের মান সমান। অর্থাৎ কি, অর্থাৎ কোন ক্ষেত্রে বিভব প্রভেদের মান সমান হয়, যখন কোনো পরিবাহীগুলো আমরা সমান্তরাল সমবায়ে লাগাবো, তখনই একমাত্র পরিবাহীগুলোর মধ্যে, অর্থাৎ এটাকে যদি আমি এরমভাবে আঁকি, রেজিস্ট্যান্সের আকারে আঁকি, তখনই একমাত্র পরিবাহীগুলোর মধ্যে আমার বিভব প্রভেদের দু প্রান্তের বিভব প্রভেদের মান সমান হবে। তাছাড়া কিন্তু দু প্রান্তের বিভব প্রভেদের মান কিন্তু আলাদা। যখন তারা সমান্তরাল সমবায় যুক্ত থাকবে, তখনই তাদের মধ্যে একমাত্র দু প্রান্তের বিভব প্রভেদের মান সমান থাকবে। যদি তারা শ্রেণী সমবায় যুক্ত থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে বিভব প্রভেদের মান কিন্তু আলাদা হয়ে যাবে। ধরে নাও এই অবস্থায় আছে, এটা হচ্ছে 2R। আচ্ছা এটা ধরে নাও, এটাই আর ধরছি, এটা ধরে নাও 2R, ঠিক আছে। আচ্ছা এটাও মুছে দিই, এটা এটা আর ধরে নাও, আর এখানে এটা লিখে দাও 2R, কারণ 2R আর প্রথমে 2R হলো, আর 2R এভাবে যুক্ত আছে। তাহলে এদের বিভব প্রভেদের মান যদি এটা ভি ভোল্ট, ভি একক, যদি ভি পরিমাণ বিভব যদি আমি এদের মধ্যে চালনা করি, তাহলে এই পরিবাহীরও বিভব প্রভেদের মান ভি হবে, আর এই পরিবাহের মধ্যে বিভব প্রভেদের মান কি হবে, ভি হবে। কারণ যেহেতু তাদের প্রান্তিক বিভব প্রভেদের মান সমান বলেছে। তাহলে এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ যাবে, আচ্ছা তাহলে আর এর মধ্যে দিয়ে প্রবাহিত I1 কত হবে, যদি ধরে নিই এর মধ্যে I1 যাচ্ছে, I1 কত হবে, I1 ইজ ইকুয়াল টু ওহমের সূত্র নিয়ে I ইজ ইকুয়াল টু V বাই R, অর্থাৎ V বাই R। আচ্ছা
সেম তেমনই এই আর এর মধ্যে দিয়ে 2r এর মধ্যে দিয়ে প্রবাহিত যদি I2 যদি ধরি, এটা ধরো না এটা I2, এই I2 কত হবে, I2 ইকুয়াল টু ভি বাই সেম বিভব প্রভেদ ভি সমান 2r, অর্থাৎ এবার তাদের মধ্যে তার অনুপাত কী হবে, তাহলে I1 ইস টু I2 যদি বার করতে হয়, তাহলে ভি বাই আর ডিভাইডেড বাই ভি বাই 2r, মানে হচ্ছে এটা কি 2r বাই আর, মানে হচ্ছে 2:1, অর্থাৎ এই মধ্যে দিয়ে মানে যদি ধরো আমি যদি এখানে 3 অ্যাম্পিয়ার যদি আমার টোটাল কারেন্ট হয়, তাহলে আর এর মধ্যে দিয়ে যাবে 2 অ্যাম্পিয়ার, আর এই আর এর মধ্যে দিয়ে যাবে 2r এর মধ্যে দিয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পেরেছ। এই কটা প্রশ্নই ছিল। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা লিখিনি আমি। সেই প্রশ্নটা হচ্ছে যে 4.78 অথবা 4 আমি লিখে দিচ্ছি কোশ্চেনটা, 4.8 অথবা কি বলেছে, বলেছে একটি নিউক্লিয়াস এক্স থেকে আলফা কণা নির্গত হলে নিম্নোক্ত বিক্রিয়ায় এ থেকে জেড এর মান নির্ণয় করো। আচ্ছা, আর তার মানে কি দিয়েছিল 92 এক্স এ, সেখান থেকে আলফা কণা নির্গত হয়েছে ওয়াই, এটা কালার চেঞ্জ করে নি তাহলে বুঝতে পারবে, জেড, আর এটা তোমার 228 দিয়েছে, 228 প্লাস আলফা, মানে এই আলফা কণাটাই বেরিয়েছে, এই আলফা কণাটা এখান থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে এইখানে যোগ হয়েছে, হলো। তাহলে আমরা কি জানি, একটা আলফা কণা বেরোনো মানে কি বলেছিলাম, একটা আলফা কণা বেরোনো মানে একটা হিলিয়াম কণা মাইনাস হওয়া, একটা হিলিয়াম কণা মাইনাস হওয়া মানে দুটো প্রোটন মাইনাস হওয়া আর দুটো নিউট্রন মাইনাস হওয়া, অর্থাৎ ভর সংখ্যার পরিবর্তন 4 একক এবং প্রোটন সংখ্যার পরিবর্তন 2টি, হলো। আচ্ছা, তার মানে কি হচ্ছে, তার মানে এ ইজুকাল টু কি হচ্ছে, লিখতে পারি এ ইজুকাল টু 228 প্লাস এটা কি, এটাকে আমরা বলি ভর সংখ্যা, অর্থাৎ 228 হয়েছে মানে কি, তার মানে 4 কমে গিয়ে 228 হয়েছে, তার মানে এ কত ছিল 228 প্লাস 4 মানে 232 ছিল, তার থেকে -4 হয়ে 228 হয়েছে। আর তার সঙ্গে কি আছে, তার সঙ্গে আমার আছে এই জেড, আর একক মানে দুইটি, এটা মানে এটা মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন, মানে হচ্ছে না প্রোটন সংখ্যা, পি সংখ্যা, ঠিক আছে। এটা মানে হচ্ছে এই উপরের এটা মানে হচ্ছে পি সংখ্যা প্লাস এন সংখ্যা, পি প্লাস এন সংখ্যা, সেটাকেই বলি আমরা ভর সংখ্যা, অর্থাৎ নিউক্লিয়াসে যা থাকে, যে দুজন অবস্থান করে প্রোটন প্লাস নিউট্রন, তাদের মোট সংখ্যা হচ্ছে ভর সংখ্যা। আচ্ছা, তার মানে কি, তার মানে আমরা জেড, আচ্ছা চেঞ্জ করে নি কালারটা, জেড, তার মানে জেড কি হয়েছে, এখন জেড এর সঙ্গে 2 অ্যাড হয়েছে, জেড প্লাস 2 ইজ ইকুয়াল টু 92, তাই তো। তাহলে জেড ইজ ইকুয়াল টু কি হবে, 92 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 90, অর্থাৎ আমার কি হচ্ছে, অর্থাৎ যে এ হচ্ছে 232 আর জেড হচ্ছে আমার 90। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই থাক। প্রথম স্কুলের যে প্রথম যে ইবিটি এর যে ফার্স্ট ফিজিক্সের তার সমাধানটা দিয়ে দিলাম, 32 থেকে 35 পেজ। আশা করি কালকে বা পরশু সেকেন্ড পেজের সমাধান নিয়ে আসতে পারবো। এরপর অঙ্কগুলো শেষ করার পর তারপর আমি আস্তে আস্তে শর্ট কোশ্চেনগুলো ধরবো। তখন তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো, এবং আমি অবশ্যই বারবার সাজেস্ট করবো যে পাঠ্য বইটা খুঁটিয়ে পড়ো। কোনো মানে বই বা আনুষঙ্গিক যা তোমাদের এক্সট্রা বই আছে সেগুলো পড়তে পারো, অবশ্যই পড়বে, টেস্ট পেপার অবশ্যই সলভ করবে, কিন্তু মানে তার সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়ো। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন ততক্ষণ পর্যন্ত টাটা।